নমস্কার। আপনারা যারা আমাদের এই চ্যানেল ভূত ভগবানের ঘটনাগুলো শোনেন, আপনারা নিশ্চয়ই গৌরব তিওয়ারির নামটা শুনে থাকবেন। উনি হলেন ভারতের একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর, যিনি 2016 সালে মারা গেছেন জুলাই মাসে। এবং উনি হচ্ছেন ভারতবর্ষে প্রথমবার ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটি স্থাপন করেন। ওনার জীবন সম্পর্কে হয়তো আপনারা কেউ কিছু কিছু কথা শুনতে পারেন, তবে আজকে আমি এই এপিসোডে যে ঘটনাটা বলবো সেটা কিন্তু কিছুটা বলা যেতে পারে এই ভদ্রলোক যিনি গৌরব তিওয়ারি যিনি ছিলেন তার জীবনের সাথে কোথাও হয়তো একটা যোগসূত্র রয়েছে। এবং আমাকে এই ঘটনাটা এই 1-1.5 মাস আগেই একজন বলেছে এই আমেরিকাতেই। তো যে আমাকে ঘটনাটা বলেছে আর যার ঘটনা আমি আজকে আপনাদের বলবো, তিনি এনার পরিচিত ছিল। এবার গৌরব তিওয়ারির সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা হয়তো আপনারা কেউ শুনে থাকতে পারেন, তবু আমি একবার আপনাদের সামনে একটু বলি। গৌরব তিওয়ারি কিন্তু এই আমেরিকার ফ্লোরিডাতেই প্রথমে এসেছিলেন কমার্শিয়াল পাইলটের ট্রেনিং নিতে। এবং উনি যখন আমেরিকা আসেন তো সেই সময় এই প্যারানর্মাল বিষয় সম্পর্কে ওনার ইন্টারেস্ট আস্তে আস্তে বাড়তে থাকে এবং উনি বিষয়টার মধ্যে এতটাই ইনভলভ হয়ে যান যে উনি ইন্ডিয়া থেকে ফ্লোরিডা এসেছিলেন কমার্শিয়াল পাইলটের ট্রেনিং করার জন্য। এবং ওনার প্ল্যান ছিল যে উনি এখান থেকে ট্রেনিং কমপ্লিট করে চাকরি বাকরি করবেন। কিন্তু ওনাকে এই প্যারানর্মাল বিষয়গুলো এতটাই অ্যাট্রাক্ট করতো এবং ওনার মনে এত বেশি কোশ্চেন আসতো যে ওনার মনে হয়েছিল যে এই বিষয়টা নিয়ে একটু ডিটেলসে ইনভেস্টিগেশন আর কি করা উচিত, বা এই বিষয়টা নিয়ে জানার প্রয়োজন আছে, মানুষকে জানানোর প্রয়োজন আছে, দেখানোর প্রয়োজন আছে। তো সেই জন্যই উনি কিন্তু ওনার পড়াশুনো কমপ্লিট না করেই উনি ইন্ডিয়া ফিরে যান এবং সেখানে গিয়েও উনি এই ধরনের প্যারানর্মাল বিষয়ে বিভিন্ন ধরনের রিসার্চ করতে থাকেন, এই বিষয়ে আরও জানতে থাকেন এবং তারপরে উনি ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটি স্থাপন করেন। এবং আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন যে উনি একটা সময় বিভিন্ন জায়গায় ভারতের এবং ভারতের বাইরেও বেশিরভাগ উনি ভারতেই করেছেন বিভিন্ন ধরনের যেগুলো হন্টেড প্লেস আছে, যেগুলোকে তথাকথিত ভুতুড়ে জায়গা বলা হয়, উনি নিজেই কিন্তু সেখানে যেতেন, গিয়ে থাকতেন এবং উনি একটা টিম তৈরি করেছেন, সেই টিমকেও উনি অনেক সময় সেখানে নিয়ে যেতেন। তো এরকমভাবেই কিন্তু উনি ওনার এই প্যারানর্মাল ইনভেস্টিগেশনস চালু করেছিলেন। কিন্তু অবশ্যই ওনার জন্ম হচ্ছে 1984-তে আর উনি মারা যান 2016-তে। তো বুঝতেই পারছেন ওনার জীবনটা যে খুব বিশাল বড় উনি জীবন কাটাতে পেরেছিলেন তা তো নয়। তো ওনার মৃত্যুটাও কিন্তু খুব অস্বাভাবিক রকমেরই হয়েছিল। ওনার বাড়িতে ওনাকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং অনেক ধরনের ওনাকে মৃত অবস্থায় যখন পাওয়া যায় তারপরে যা হয় আর কি, বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন হয় যে উনি কীভাবে মারা গেলেন, কী সব কী, কিন্তু সেইভাবে কিন্তু ওনাকে যে বাইরে থেকে সে কেউ মেরেছে সেরকম কিন্তু কোনো এভিডেন্স অ্যাকচুয়ালি পাওয়াই যায়নি। তো বুঝতেই পারছেন। এবং ওনার বাবা নাকি বলেছিলেন যে কিছুদিন ধরেই গৌরব তিওয়ারি ভদ্রলোক তিনি নাকি তার বাবাকে বলেছে এবং ওনার স্ত্রীকেও নাকি বলেছিলেন যে একটা নেগেটিভ এনার্জি নাকি ওনার পিছনে পড়ে গেছে। এবার দেখুন, যে এই ধরনের কাজ করে তার তো বলতেই হবে যে তার বিশাল সাহস হয়। তারা তো আমার মতো বা সাধারণ মানুষের মতো ভীতু নয়, তাদের অনেক সাহস থাকে, তাই জন্যই তারা এই কাজগুলো করতে পারে। তো সেই মানুষটা যে এত সাহসী একজন মানুষ ছিলেন, সে যখন একটা কোনো কিছু নিয়ে ভয় পেতে থাকে বা তার সেই সময় মনে হয়েছিল বলেই নিশ্চয়ই উনি ওনার ফ্যামিলিকে এই কথাটা বলেও ছিলেন। এবং ওনার মৃত্যুর কারণটা কিন্তু খুব একটা স্পষ্ট নয়। তো বুঝতেই পারছেন যে অনেকেই আছে যারা ভূতে ভগবানে কোনো কিছুতেই বিশ্বাস করে না। আমি তাদের চিন্তাভাবনাকে সম্মান জানাই, কারণ সবারই নিজস্ব মতামত থাকতেই পারে, নিজস্ব ভাবনা চিন্তা থাকতেই পারে। কিন্তু সর্বক্ষেত্রেই এটা ভাবা যে না এগুলো কিছুই না, এগুলো কিছুই হয় না, নেগেটিভ এনার্জি বলে কিছু নেই, এটা কিন্তু ভুল। কারণ যে মানুষটা তার জীবনের একটা ইম্পর্টেন্ট সময়, যাকে বলেন অনেকটা ইম্পর্টেন্ট সময় উনি এই সব কাজেই দিয়েছিলেন, সেই মানুষটাও কিন্তু তার মারা যাওয়ার কিছুদিন আগে এই কথাটা তার ফ্যামিলিকে বলেছিলেন এবং তিনি কিন্তু ফিল করতে পারছিলেন। এবার দেখুন, নিশ্চয়ই তার সাথে এমন কিছু ঘটছিল বলেই উনি ফিল করতে পেরেছিলেন। এবং উনি ওনার কর্মজীবন, ওনার যে টিম ছিল সেখানে উনি কিন্তু অনেক ভয়ঙ্কর জায়গায় যেতেন, যেখানে সত্যিকারের
এক মানে নেগেটিভ এনার্জি সেখানে রীতিমতো থাকতো। তার মানে ভাবুন মানুষটা কত ডেঞ্জারাস একটা সার্কামস্ট্যান্সেসে কাজ করতো। এবার আপনারা হয়তো ভাববেন যে আমি আপনাদেরকে হঠাৎ করে গৌরব তিওয়ারির কথা কেন বলছি। আমি ওনার কথাটা এই কারণেই আপনাদেরকে বলছি, কারণ আজকে আমি যে ঘটনাটা বলবো সেই মানুষটিও কিন্তু এই গৌরব তিওয়ারিকে মানে গৌরব তিওয়ারি সম্পর্কে শুনে বা তার বিভিন্ন কাজ সম্পর্কে জেনে খুব ইন্সপায়ার্ড হয়েছিল। এবং এই ভদ্রলোক যার কথা আমি আজকে বলবো তিনিও কিন্তু আমেরিকাতেই থাকতেন এবং এই ধরনের প্যারানর্মাল বিষয় সম্পর্কে ওনারও আস্তে আস্তে খুব ইন্টারেস্ট হতে থাকে। এবং আপনারা হয়তো জানেন যে খুব রিসেন্ট একটা ঘটনাও ঘটেছে, সেটা হচ্ছে যে আমেরিকাতেই যেখানে ওই যে হন্টেড পুতুল, আপনারা হয়তো নাম শুনে থাকতে পারবেন, অ্যানাবেল। তো সেই পুতুলটাকে ছবি তুলতে বা সেই পুতুলটা সম্পর্কে কিছু ইনফরমেশান নিতে, তো সেই অ্যানাবেল পুতুলটা যে বাড়িতে রয়েছে, কনজুরিংয়ের যে বাড়িটায় রয়েছে, অরিজিনাল যে বাড়িটা, সেখানে ওই ভদ্রলোক গিয়েছিলেন এবং সেখানে গিয়ে উনি ছবি তুলেছিলেন, সেই বিষয়ে কিছু লেখালেখিও করেছিলেন খুব অদ্ভুতভাবে। এবং উনিও কিন্তু একজন জোয়ান মানুষ, তার কিন্তু কোনো শারীরিক সমস্যা ছিল না। খুব রিসেন্ট ঘটনাটা ঘটেছে কয়েক মাস আগেই। তো সেই ভদ্রলোককে কিন্তু মৃত অবস্থায়, একদম এক্স্যাক্টলি মৃত অবস্থায় তার বাড়িতে পাওয়া গেছে। এটা আমেরিকার অনেক নিউজ চ্যানেলে কভারও করেছে এবং আপনারা যদি গুগল করেন তাহলে কিন্তু আপনার নিউজটা দেখতেও পাবেন। এটা কিন্তু একদম 2025-এরই ঘটনা, যেটা এখন আমি আপনাদের বললাম। তো অদ্ভুত বিষয় হচ্ছে যে এই অ্যানাবেল পুতুলটাকে যে কভার করছিল বা যে ভদ্রলোক লিখছেন তার কিন্তু বয়স একদম বেশি ছিলই না, সে একজন জোয়ান পুরুষ। আর তার কিন্তু কোনো হেলথ ইস্যু তো ছিল না। ভাবুন একবার, হঠাৎ করেই তিনি মারা যান তার বাড়িতে এবং মেডিকেলি যখন ব্যাপারটাকে দেখা হয় তো তখন তারা বলে যে এটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। কিন্তু হঠাৎ করে একজন জোয়ান মানুষের কার্ডিয়াক অ্যারেস্ট কেন হবে, তাই না? তো এরকম কিন্তু অনেক বিষয় আছে, অনেকে অনেক কিছু বিশ্বাস করে, অনেকে অনেক কিছু বিশ্বাস করে না। দেখুন, সেটা যার যার ব্যক্তিগত বিষয়। কিন্তু এই গৌরব তিওয়ারি, যিনি তার জীবনের কেরিয়ারটাকে এই বিষয়টা নিয়ে বানিয়েছেন, ইভেন উনি অনেক টিভি শোও করেছিলেন, সেই মানুষটারও এই মৃত্যুটা কিন্তু আজও রহস্যে মোড়া। আজও কিন্তু এটা প্রপারলি বোঝা যায়নি এখনো অবধি যে ঠিক কী হয়েছিল ওনার সাথে মৃত্যুর সময়। তো দেখুন, আমার মনে হয় এই এনার্জিগুলো, গুড এনার্জি, ব্যাড এনার্জি, নেগেটিভ এনার্জি, এগুলো কিন্তু সত্যি এক্সিস্ট করে এবং আমাদের প্রত্যেকেরই কিন্তু এই বিষয়গুলোকে একটু বুঝে চলা উচিত। আর আজ আমি যে ঘটনাটা এখন আপনাদেরকে বলবো সেটাও কিন্তু এমন একজন মানুষের ঘটনা যে এই ধরনের প্যারানর্মাল বিষয়ে ভীষণ ইন্টারেস্ট রাখতো এবং সে বিভিন্ন ধরনের মানে ফাঁকা ফাঁকা জায়গা, যে জায়গাগুলো মানুষজন খুব একটা যায় না, যে জায়গাগুলো সম্পর্কে মানুষ অনেক রকমের কথা বলে, যেই জায়গাটা গেলে গা ছমছম করে বা কেউ মনে করে যে তার গা ভারী হয়ে আসছে, ইনি কিন্তু এই ধরনের জায়গাগুলো ভিজিট করতে খুব পছন্দ করতেন এবং তাও আবার কি একা একা যেতেন। কখনো ওনার একটা বন্ধু ছিল, তো সেই বন্ধুকে নিয়ে যেত, বা বেশিরভাগ সময় উনি একা যেতেন। তো আমি সকলকে রিকোয়েস্ট করব, কেউ কোথাও যাবেন না, আপনারা প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। এটা কিন্তু সত্যি একটা ভয়ের ঘটনা। আর মানুষের ইন্টারেস্ট দেখুন, আমরা পড়াশুনো করছি কি নিজের পায়ে নিজে দাঁড়াচ্ছি, এগুলো কিন্তু একরকম, কেরিয়ারিস্টিক চিন্তাভাবনা করা সেগুলো একরকম। কিন্তু এই সব কিছুর পরেও এমন কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আজও সায়েন্স ব্যাখ্যা করতে পারে না, যেগুলো আজও কিন্তু মানুষ যুক্তি দিয়ে বুঝতে পারবে না যেটা কি করে হলো। আর সেইখানেই কিন্তু অশরীরী বলুন বা বিদেহী বলুন বা নেগেটিভ এনার্জি, পজিটিভ এনার্জি, সেগুলোই কিন্তু এই সব বিষয়গুলোর জন্য দায়ী। তো আমি সকলকে বলছি, আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং ঘটনাটা মন দিয়ে শুনুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা কিন্তু আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন।
আর একটা হাম্বল রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে তার আগে একটা ছোট্ট কথা বলি, আপনারা অনেকেই অনেক ধরনের ঘটনা পাঠাচ্ছেন, তার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। তবে ঘটনা পাঠানোর আগে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন। প্রথম বিষয়টা হচ্ছে যে সেই ঘটনাটা যেন ছোট থেকে বড় সকলে শোনার মতো হয়। কোনো বিদ্বেষমূলক ঘটনা পাঠাবেন না এবং স্বরচিত ঘটনাও পাঠাবেন না। ব্যাস এটুকুই বলার ছিল। এবারে চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়, সাথে থাকুন। তো এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা আমাকে আমেরিকাতেই তানিয়া বলেছে। এবং তানিয়াকে আমি আমার একটা বন্ধু মারফত চিনি, মানে প্রথম আর কি ওকে আমি একটা বন্ধু মারফতেই চিনেছিলাম। তো তারপরে তানিয়ার সাথে আমার একটা বেশ ভালো বন্ধুত্ব রয়েছে। এবং তানিয়া ঘটনাটা আর কি যেটা আমি এখন আপনাদেরকে বলবো, সেটা ওরই কিন্তু এক বন্ধুর সাথে ঘটেছে। এবং যার ঘটনা আমি বলবো তার নাম হচ্ছে ঋষভ আইয়ার। অ্যাকচুয়ালি মানে বেসিক্যালি ওরা হচ্ছে সাউথ ইন্ডিয়ান। তো ঋষভ আইয়ার খুব ছোটোবেলায়, মানে যখন ও 3-4 বছর বয়স, সেই সময় ওর বাবা মায়ের সাথে আমেরিকায় আসে। এবং বুঝতেই পারছেন, একটা বাচ্চা যখন অত ছোট বয়সে আমেরিকায় আসে, তো তার পুরো আপব্রিঙ্গিংটাই আমেরিকায় হয়েছে। তো ওর সমস্ত বন্ধু বান্ধব সব আর কি ওখানেই, ও স্কুলিং, কলেজের পড়াশুনো সব কিছু ওর আমেরিকাতেই হয়। এবার এই ঋষভ ছোটোবেলা থেকে কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট একটা ছেলে ছিল। এবং ও আমেরিকাতে বড় হলেও ওর ফ্যামিলি ভ্যালুস বা ওর যে কালচারাল ভ্যালুস ছিল, মানে সাউথ ইন্ডিয়ানদের যেরকম পুজো আর্চা করা, ওদের যা যা পুজো পার্বণ রিচুয়ালস যা যা হয়, ও কিন্তু বাড়ি থেকে সবই শিখেছে এবং ও সবটাকেই মানে মানত। তো ছোটোবেলা থেকেই ও সব দিকে খুব ভালো ছিল, মানে পড়াশুনোয় ভালো ছিল। তারপরে বাড়িতে যদি কোনো পুজো হতো, তো সেই পুজোতেও যথাসম্ভব হেল্প করা, বাড়িতে পুজো আর্চা সমস্ত কিছু কিন্তু ও জানতো। এবং যখন ও কলেজে পড়ে সেই অবধি কিন্তু ও মানে একটা অন্য রকমের ছেলে ছিল বলা যেতে পারে। প্রচণ্ড পড়াশুনো ভালোবাসে, কেরিয়ার নিয়ে প্রচণ্ড আর কি ফোকাসড, এইরকম আর কি। ও জীবনে কি করতে চায় সেটা ওর কাছে খুব ক্লিয়ার ছিল। ফ্যামিলিতেও ওর খুব মানে সুনাম ছিল, সবাই জানতো খুব ভালো ছেলে, পড়াশুনোয় ভালো, বাবা মায়ের মানে কথাবার্তা আর কি শোনে, এভরিথিং ইজ গুড। এবার তানিয়া যখন কলেজে আর কি যায়, তখন তানিয়ার সাথে এই ঋষভ এর আর কি পরিচয় হয়। এবং ওদের একটা ইন্ডিয়ান আর কি, যারা ইন্ডিয়ান অরিজিন, তাদের একটা গ্রুপ ছিল। এবং সেই গ্রুপেই তানিয়া প্রথম এই ঋষভ আইয়ারকে দেখে। এবং ও যখন ওকে দেখেছিল প্রথম, ওরও কিন্তু ছেলেটাকে দেখে বেশ ভালো লেগেছিল। মানে ভালো লাগা বলতে কিন্তু আমি ওই অর্থে ভালো লাগা বলছি না, মানে ভালোবাসা প্রেম সেই ভালো লাগা বলছি না, মানে একটা ভালো ছেলে, পড়াশুনোয় ভালো, খুব ফোকাসড, সবাইকে এনকারেজ করে, যতটা সম্ভব হেল্প করে, ইভেন ও ভালো গানও গায়, এইরকম আর কি। এবার ও কলেজ শেষ করে, তারপরে একটা জায়গায় একটা কোম্পানিতে ইন্টার্ন হিসেবে ঢোকে, সেটাও খুব ভালো। এবার ও যখন মানে কাজকর্ম শুরু করে, ওর না মানে একটা খুব নেশা ছিল, সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় ঘোরা, পৃথিবীতে আর কি বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরবে। এবং ও প্রথম ইনকাম করা শুরু করে। ওর মানে ফ্যামিলির অবস্থাও যথেষ্ট ভালো, ফিনান্সিয়ালি খুবই স্টেবল ফ্যামিলি। বুঝতেই পারছেন, আমেরিকায় পড়াশোনা করেছে থাকতো, তো সে অর্থে তো মানে বাড়িতে টাকা দিতে হবে বা টাকা না পাঠালে হবে না, এরকম তো কোনো ব্যাপার ছিল না। তো ও কী করতো, ও বন্ধুবান্ধবদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতো, আমেরিকার বিভিন্ন জায়গায়, ইউরোপের বিভিন্ন জায়গায় ও ঘোরা শুরু করে। তো একটা বিষয় তো আপনারা সকলেই জানেন যে টাইটানিক যে জাহাজটা ডুবে গেছিলো, সেই টাইটানিক জাহাজে তো প্রচুর লোক মারা গেছিলো। এবার ইউরোপের একটা জায়গায় একটা ম্যানশন আছে, যে ম্যানশনে মানে এখন মানে বহু বছর ধরে কেউ থাকে না। এবং ম্যানশনটার মানে পরবর্তী যে মানে মালিকানা যে হস্তান্তর হয়েছে,
মানে কারেন্ট মালিকও কিন্তু সেই বাড়িটায় থাকে না, মানে একদম বলা যেতে পারে অ্যাবান্ডান হিসেবেই পড়ে রয়েছে, পরিত্যক্ত একটা ম্যানশন। এবার এই ঋষভ যখন ওই ম্যানশনটা দেখতে যায়, ও কিন্তু ম্যানশনটা সম্পর্কে খুব একটা কিছু জানতো না, কিন্তু ও যখন সেখানটায় যায়, মানে ও একাই গিয়েছিল, ও যখন সেখানে যায় তো সেখানে গিয়েও জানতে পারে যে ওই ম্যানশনের যারা মালিক ছিল, মানে স্বামী স্ত্রী তাদের ছেলে মেয়ে, এরা সবাই কিন্তু ওই সেই অভিশপ্ত টাইটানিক জাহাজে আর কি জার্নি করছিল, এবং তারা যেহেতু জাহাজটাই ডুবে যায়, অবভিয়াসলি তারাও পুরো সপরিবারে মারা যায়। তারপরে বহুদিন আইনি একটা লড়াই ছিল, জটিলতা ছিল, তো তারপরে যদি বা মালিকানা হস্তান্তর হয়, কিন্তু ওই ম্যানশনে কেউ থাকে না। এবং ইউরোপের যেখানে আর কি এই ম্যানশনটা রয়েছে, এবং যে ম্যানশনটা রয়েছে সেটা বিশাল বড়, খুব সুন্দর, মানে ভিতরটা দেখলে মনে হবে রাজপ্রাসাদ, মানে এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে, বহু পুরনো হয়ে গেছে, বাট স্টিল ইট লুকস ভেরি বিউটিফুল, ভীষণ সুন্দর দেখতে। এবার যথারীতি ও যায়, জায়গাগুলো দেখে, এবং ওর সাথে কিন্তু আরও 2-3টে বন্ধু বান্ধবও গেছিল। তো ওরা যখন এই সবাই মিলে দেখে, ছবি টবি তোলে, সবাই চলে আসে। কিন্তু দেখুন, একটা জায়গায় ধরুন 3-4টে মানুষ গেছে, সেই 3-4টে মানুষেরই কিন্তু দৃষ্টিভঙ্গি সমান হয় না। কেউ হয়তো জায়গাটাকে দেখে কারোর হয়তো ভালো লাগে, কেউ হয়তো 2-4টে ছবি তুলেই খুব স্যাটিসফাইড হয়ে যায়, কেউ হয়তো সেই জায়গাটার রিচ হিস্ট্রি বা কালচার সম্পর্কে জানতে চায়। আবার দেখবেন কিছু কিছু মানুষ জাস্ট যায়, দেখে, চলে আসে, অতটা বেশি ডেপথে সে ভাবেও না। কিন্তু ঋষভের ক্ষেত্রে যেটা নাকি হয়েছিল, আচ্ছা আমি আপনাদেরকে বলি, তানিয়া আমাকে ঠিক যেভাবে বলেছে আমি কিন্তু ঘটনাটা আপনাদেরকে সেভাবেই বলছি, এবং ও আমাকে রিকোয়েস্ট করেছিল যেন আমি এই ঘটনাটা বলি। তার কারণ হচ্ছে, যেহেতু এই ভূত ভগবান চ্যানেলে এই ধরনের ঘটনা বলা হয়, তো আমাকে একদিন যখন ওর সাথে আমার দেখা হয়, একটা জায়গায় অনেকক্ষণ আমাদের গল্প আড্ডা হচ্ছিল, তো তখনই ও আমাকে কথাটা শেয়ার করে। তো আমারও মনে হয়েছিল যে আমারও এই ঘটনাটা বলা উচিত, তো আজকেই মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি, সেই জন্যই আমি শেয়ার করছি। তো ঋষভের কিন্তু জায়গাটা থেকে আসার পরে ওর মনটা না ভীষণ রকমভাবে ভারী হয়ে যায়। মানে ও অ্যাকচুয়ালি খুব আমোদে প্রকৃতির ছিল, খুব হাসি মজা করতে ভালোবাসতো, ঘোরা, খাওয়া দাওয়া, স্পোর্টস পারসন, সব রকম, মানে অ্যাক্টিভ লাইফ বলতে যেরকম যা যা বোঝাতে পারে সেই সব রকম কোয়ালিটিসই কিন্তু ওর মধ্যে ছিল। কিন্তু পার্টিকুলার ওই ম্যানশনটা থেকে ঘুরে আসার পরে ওর না মনে হতে থাকে যে জায়গাটার মধ্যে যেন কীরকম একটা হাহাকার রয়েছে। মানে ও একটা জিনিস ফিল করে যে জায়গাটার মধ্যে ভীষণ হাহাকার রয়েছে, এত সুন্দর প্রাসাদের মতো সুন্দর একটা ম্যানশন, এত কিছু রয়েছে, হয়তো এই হাহাকারটা সত্যিকারের আছে বলেই যে কারেন্ট ওনার, সে হয়তো এই ম্যানশনটাকে বেচে দিতে পারত, বা পুরোটাই ভেঙে গুড়িয়ে ফেলে সেখানে কোনো কমার্শিয়াল বিল্ডিং তৈরি করতে পারত, মানে অনেক কিছুই তো করা যেত, কিন্তু কেন করেনি? এটা এক নম্বর ওর মনে প্রশ্ন জায়গায়। দ্বিতীয় যেটা ওর বারবার মনে হয় যে জায়গাটার মধ্যে যেন একটা বিশাল ভারী ভাব আছে, যেন অনেক মানুষের হাহাকার ওই পুরো ম্যানশনটার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, যেটা ও ফিল করতে পারে। এবার আমি একটা কথা আপনাদের বলি, হয়তো আপনারাও সহমত হবেন, সেটা হচ্ছে যে সব মানুষের মধ্যে হয়তো এই কোয়ালিটিটা থাকে না, বা সব মানুষ হয়তো এটা বুঝতে পারে না, কিন্তু কিছু কিছু মানুষ বুঝতে পারে। সেটা হচ্ছে যে একটা জায়গায় ধরুন আপনি গেলেন, অনেকে না বুঝতে পারে যে এই জায়গাটা ভালো কি ভালো নয়। সবাই হয়তো পারে না, হয়তো আমিও পারবো না, কিন্তু কিছু মানুষ হয়তো পারবে, যারা একটা জায়গায় গেলে বলতে পারবে, বা সেই জায়গাটার অরাটা কি সেটা কিন্তু ফিল করতে পারে। এবং কিছু কিছু মানুষের মধ্যে এই ক্যাপাবিলিটিটা অনেক বেশি থাকে। এবার ঋষভ আইয়ার কিন্তু তার মধ্যেই হয়তো একজন ছিলেন, যিনি ওই জায়গায় যাওয়ার পরে যে ভাইবটা বুঝতে পারে যে ওই জায়গার মধ্যে কিছু তো আছে। এবার ওই জায়গাটা থেকে ওরা তো আবার ভ্যাকেশন কাটিয়ে ইউএসএ চলে আসে, কিন্তু ওর মনে না এটা একটা প্রশ্ন, মানে ওর মনে একটা প্রশ্ন জাগে, বা ওর মনে একটা দাগ কেটে যায় যে আমরা তো অনেক কিছু শুনি, মানে ও ছোটোবেলা থেকে অনেক কিছু, যেমন আমরাও শুনি যে ভূত বলে কিছু অনেক ক্ষেত্রে অনেকে মানে না, অনেকে বিদেহী আত্মার কথা বলে। তো ঋষভের যেটা আর কি ছোটোবেলা থেকে যেগুলো টুকটাক একটু আধটুই যা শুনেছে, সেটা থেকে ও এটুকুই জেনেছে যে এরকম ভূত বলে কিছু হয় না, বিদেহী আত্মা এগুলোর কোনো অস্তিত্ব নেই, মানুষ মারা গেলে মারাই যায়, তারপরে আর কিছু থাকে না। ও শুধুমাত্র এটাই জেনেছে। কিন্তু ওর মনে মনে কেন জানি না ও কাজ করছে,
কি ও খেলতে গেছে, কি বাইরে ও শপিং করছে, কি খাওয়া দাওয়া করছে, সর্বসময়ই ওর মনে মাথার মধ্যে ওই জায়গাটার ওই হাহাকারটা, ওই বাতাসের ভারী ভাবটা ওকে না ক্রমাগত ভাবতে বাধ্য করে যে কিছু তো ওখানে ছিল। এবার ওখান থেকে তো ওরা চলে এসেছে ভ্যাকেশন কাটিয়ে, এবার ওখানে তো আর বারবার যাওয়া সম্ভব নয়। তো তারপর থেকেই ও কিন্তু এই প্যারানর্মাল বিষয় সম্পর্কে রিসার্চ করা শুরু করে। এবং তখনই মানে তার আগেও ও নাম শুনেছিল গৌরব তিওয়ারি, তো ও ওনার আর কি যে শোগুলো ছিল, ওনার যেসব ইন্টারভিউস ছিল সেগুলো দেখা শুরু করে, তার জীবন সম্পর্কে জানতে শুরু করে। তো ওনা খুব ইন্সপায়ার্ড হয়ে যায়। দেখবেন কিছু কিছু মানুষ এমন কাজ করে যে তাদেরকে দেখে 10 জন কিন্তু অনুপ্রাণিত হয়। এবার এই গৌরব তিওয়ারিকে দেখে বা তার সম্পর্কে জেনে ওরও মনে একটা প্রশ্ন জাগে যে আজকে গৌরব তিওয়ারির মতো একজন মানুষ, তার মনে এত প্রশ্ন জেগেছিল এবং সে এই বিষয়টাকে নিয়ে কাজ করার জন্য একটা আলাদা সংস্থা মানে একটা জায়গা বানিয়ে ফেলো যেখানে এই ধরনের কাজগুলোই করা হতো। তো সত্যি নিশ্চয়ই কিছু তো ব্যাপার আছে। এবং আমিও ওই জায়গাটা গিয়ে বুঝতে পেরেছি যে ওখানে ব্যাপারটা অন্যরকম। ওই এত বড় ম্যানশন, এত সুন্দর একটা বাংলো বাড়ি, বিশাল বাংলো, কিন্তু সেই জায়গার পরিবেশটা এরকম কী করে, অথচ বাইরে বেরোলে সব কিছু নর্মাল লাগছিল। তো তখন ভাবলো যে না, এগুলো তার মানে হয় এবং এটা নিয়ে আমার মানে এটা নিয়ে একটুখানি আমার পড়াশুনো থাকা উচিত। মানে এমনিতেই ও কিন্তু খুব ইন্টেলিজেন্ট ছেলে, অনেক বিষয়ে নলেজ রয়েছে। তো ওর যখন এই বিষয়টা মনের মধ্যে দানা বাঁধে, তো ও ভাবে যে ঠিক আছে চলো এটা নিয়েও একটু রিসার্চ করা যাক, এটা নিয়েও একটু জানা যাক। তো তারপরে ও প্যারানর্মাল বিষয় সম্পর্কে জানা শুরু করে। এবং আমি আপনাদেরকে বলে নিই, আমেরিকার মধ্যেও কিন্তু অনেক অনেক জায়গা আছে যেগুলো সম্পর্কে এই ধরনের অনেক কথা বলা হয়, যে এই জায়গাটা হন্টেড বা এই জায়গায় এরকম ঘটনা ঘটেছে। তারপরে যে কনজুরিং বলে যে বিখ্যাত মুভিটা হয়েছিল, সেই মুভি, সেই ডল, সত্যিকারের কিন্তু সেই মুভিতে যে বাড়িটা দেখানো হয়েছিল সেটা তো শুটিংয়ের জন্য দেখানো হয়, কিন্তু এই সত্যিকারের রিয়েল কনজুরিং হাউস কিন্তু আজও আছে এবং সেখানে সেই অ্যানাবেল পুতুল আজও আছে। এবং সেই দুজন যিনি আর কি এই কনজুরিং মুভিতে দেখানো হয়েছিল যে দুজন যারা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বা যারা এই ধরনের কাজকর্মগুলো করেছিল, তারা একটা মিউজিয়াম মতো বানিয়েছিল যেখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ওনারা কেস সলভ করে লরেন ম্যাডাম যে অনেক রকমের জিনিসপত্র দিয়ে একটা মিউজিয়াম মতো বানিয়েছে যেখানে প্রত্যেকটা জিনিসই নাকি হন্টেড। তো সেরকম সেই মিউজিয়াম কিন্তু আজও আছে। তো ও না সেখানে সেই জিনিসগুলো সম্পর্কে একটু জানা শুরু করে, মানে আরও বেশি ইন্টারনেটে পড়তে থাকে যে কী ব্যাপার কী। তো ও দেখে যে আরে এটা তো একটা বিশাল ভাস্ট জিনিস। আমরা শুধুমাত্র মানে এডুকেশন বলতে আমরা শুধুমাত্র বইয়ের পড়া, যেটা আমাদেরকে পড়তে হবে স্কুল কলেজে যেগুলো আমাদের প্রয়োজন হয়, আমরা তো শুধুমাত্র সেগুলোই জানি। কিন্তু সেগুলো ছাড়াও এই প্যারানর্মাল জগতে যে এত কিছু হয়, এত কিছু জানার আছে, এত মানুষ এটা নিয়ে একটা সময় কথা বলেছে, এগুলো নিয়ে তো আমি কিছু জানিই না। এটা একটা ভাস্ট ওয়ার্ল্ড, পুরো একটা টোটালি একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড। তো ও তখন ভাবে যে না, এটা নিয়েও আমাকে জানতে হবে, এটা নিয়েও আমাকে পড়তে হবে। এবার দেখুন, ও তখন একটা ভালো কোম্পানিতে এসব কাজ করা শুরু করেছে। ওর লাইফ মোটামুটি সেটেলড, ওর কেরিয়ারের দিক থেকে ও একদম ঠিকঠাক পাথেই চলছে। তো ওর কাছে বাকি কাজ বাদে যেটুকু সময় ছিল, ও পুরো সময়টা কিন্তু এই প্যারানর্মাল ইনভেস্টিগেশন কীভাবে হয় বা এইগুলো বিষয়ে কি করে মানে মানুষ বুঝতে পারবে, বা যারা এই ধরনের ইনভেস্টিগেটর রয়েছেন তারা তাদের কাজগুলো কিভাবে করেন দেশে বিদেশে, সেই সম্পর্কেও বিভিন্ন কথাবার্তা, যত বই রয়েছে সেগুলোও পড়া শুরু করে। এবং যখন বন্ধুরা একসাথে হতো, বন্ধুরা হয়তো একসাথে কোথাও গল্প করছে বা কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছে, তো তখন কিন্তু এই ঋষভও তার ওর যে রিসার্চ, ও যতটুকু জানতে পেরেছে, যতটুকু বুঝেছে, সেই বিষয়ে কিন্তু ও বন্ধুবান্ধবদের সাথে অনেক কথা বলতো। এবং ওর বন্ধুবান্ধব যেমন তানিয়া জানিয়েছে যে ও একটা ওদের কমন বন্ধুর একটা পার্টিতে গেছিলো, তো সেখানে গিয়েও দেখে ঋষভ ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র এই বিষয় নিয়ে কথা বলছে। এবং ও সকলকে জানাতে বা সকলকে যারা হয়তো কোনো যা হয় আর কি, বন্ধু বান্ধবদের মধ্যে কেউ হয়তো বিশ্বাস করে, কেউ হয়তো বলে তোর এসব কিছু হয় না, তুই বেকার টাইম ওয়েস্ট করছিস, ও আবার তাকে সময় নিয়ে ব্যাপারটা বোঝাচ্ছে যে দেখ এরকম এরকম ঘটনা ঘটেছে, অমুক জায়গায় ডেটা রয়েছে যে এরকম এরকম মানুষ দেখেছে, সব কি মিথ্যে, সব কি ভুয়ো, সব কি মানুষের মনের ভুল, সেটা কি হতে পারে। মানে ও রীতিমতো সবাইকে ক্ল্যারিফিকেশন দিত
যে এটা এরকম, ওটা ওরকম, সেটা সেরকম। যাই হোক, তো তানিয়াও সেটা শোনে এবং ওর না খুব অদ্ভুত লাগে যে যে ছেলেটা এত ভালো পড়াশুনোয় গান বাজনা করতো, খুব ইন্টারেস্টিং আর কি ওর ক্যারেক্টার, সেই জায়গা থেকে হঠাৎ করে এই প্যারানর্মাল বিষয় এতটা বেশি ও ঝুঁকে যায় যে ও ঘন্টার পর ঘন্টা ছুটির দিনে, মানে ও নিজেই আর কি বলে ছেলেটা, যে ও এসব নিয়ে বই পড়তো, যত ইন্টারনেটে লেখালেখি হয়েছে এই বিষয়গুলো নিয়ে সেগুলো ফলো করতো, মানে প্রচণ্ড আর কি ইন্টারেস্ট ওর গ্রো করে। তো তখন ওর বন্ধুদেরকে বলে ওই ঋষভ যে আমি তো কোনোদিন এরকম কিছু করিনি, তো আমার খুব ইচ্ছে আমি কোনো একটা গ্রেভিয়ার্ডে একটা রাত কাটাবো, কারণ ওখানে অত মানে গ্রেভিয়ার্ডে আর কি প্রচুর মানে মৃত মানুষের আর কি শেষ শ্রদ্ধা জানানো হয় সেখানে। তো সেখানে নিশ্চয়ই কোনো স্পিরিট থাকবে বা সেটা নিশ্চয়ই ফিল করতে পারবো। তো সেটা হয়তো দিনের বেলা গেলে আমি পারবো না, কারণ দিনের বেলা তো আমি এর আগেও গেছি, আমার কিছুই ফিলিংস হয়নি। তো ওই যে ওই ম্যানশানেও গেছিলো, সেখানে গিয়ে ওর যে ফিলিংসটা হয়েছিল, যে মনের ভিতরে বা শরীরে যে একটা ভারী ভাব এসেছিল, এবং ও স্পষ্ট সেখানে গিয়ে বুঝতে পেরেছিল যে ওই ম্যানশানের ভিতরের এবং বাইরের অরার মধ্যে, সেখানকার বাতাসের মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে। সেই জিনিসটাকে ফিল করার জন্য ও সিদ্ধান্ত নেয় যে ও গ্রেভিয়ার্ডে গিয়ে থাকবে। এবং ও তখন ও 3-4টে বন্ধুকে বলে, তো তার মধ্যে একটা বন্ধু রাজি হয়, বাকি কেউ আর সেভাবে রাজি হয় না। মানে প্রথমে সবাই রাজি হয়েছিল, তারপরে যা হয় আর কি, মানে কিছুদিন পরে আস্তে আস্তে একজন বন্ধু বলে না রে যেতে পারবো না, অন্যজন বন্ধু বলছে না রে একটা কাজ পড়ে গেছে। তো এরকম করতে করতে একজন বন্ধু ছিল যে আর কি ঋষভের সাথে গ্রেভিয়ার্ডে রাতের বেলা 2 ঘন্টার জন্য যাওয়ার জন্য আর কি রাজি হয়ে যায়। এবারে বুঝতেই পারছেন যে ওর কিন্তু মনে মনে একটা প্ল্যানিংই ছিল যে এইরকমভাবে রাতের বেলা যখন আমি গ্রেভিয়ার্ডে যাব, নিশ্চয়ই আমি কিছু না হোক কিছু ফিল করতে পারবো, বা কিছু হয়তো আমি দেখতেও পারি। এবং ওর বন্ধুকে বলে যে দেখ আমার তো মনের সাহস আছে, তোর মনের সাহস আছে। তো বন্ধুরা বলছে হ্যাঁ আমিও সাহসী আছি, আমরা দুজনে যাব। তো এরকম চিন্তাভাবনা করে ওরা ওখানকারই, অ্যাকচুয়ালি ওরা থাকতো টেক্সাসে। তো টেক্সাসেরই একটা কোনো গ্রেভিয়ার্ড ওরা বেছে নেয় এই কাজটা করার জন্য। মানে ওরা সারা রাত থাকবে এবং বোঝার চেষ্টা করবে যে সত্যি সত্যি কিছু ফিল করা যায় কি না, বা রাতের বেলা একটা গ্রেভিয়ার্ডের বাতাস কীরকম থাকে, সেখানকার পরিস্থিতি কীরকম থাকে, সেটাই কিন্তু মেইনলি ওদের জানার ইচ্ছে ছিল। তো এই কথা চিন্তা করে ঋষভ এবং ওই বন্ধুটি রাত 8টার সময় বাড়ি থেকে বেরিয়ে যায়। ওরা গাড়ি নিয়ে বেরোয় এবং গিয়ে ওই গ্রেভিয়ার্ডের সামনে গাড়িটা পার্ক করে। এবার আমি আপনাদেরকে বলেছি যে বাইরে আমেরিকা, ইউরোপ এইসব জায়গায় কিন্তু মানুষ মোটামুটি খুব তাড়াতাড়ি ডিনার করে, ওই ম্যাক্সিমাম ইউএসএতে তো আমি দেখেছি প্রায় 6:30, 6:30 থেকে ডিনার টাইম শুরু হয়ে যায়। ম্যাক্সিমাম 7:30টার মধ্যেই কিন্তু ওরা ডিনার মানে একদম কমপ্লিট করে ফেলে। তো আর বুঝতেই পারছেন ডিনার যখন এত তাড়াতাড়ি মানুষ কমপ্লিট করে, তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ে, এবং সকালেও কিন্তু ওরা অনেক তাড়াতাড়ি ওঠে। স্টারবাকস বলুন বা এই ধরনের স্টারবাকস, পিটস কফি, এই ধরনের কফি শপগুলো কিন্তু একদম 5টা, 5:30টার মধ্যে সব ওপেন হয়ে যায়। কিছু কিছু তো বা 4টে, 4:30তে ওপেন হয়ে যায়। ফলে মানে ওদের দিনটা না অনেক আগে থেকে শুরু হয়। যাই হোক, তো ওরা যখন গেছে তখন দেখছে আশপাশটা পুরো শান্ত, ফাঁকা হয়ে গেছে, হালকা ঠান্ডা, গরমকাল হলেও রাতের বেলা হালকা ঠান্ডা, মানে একটা অন্য রকমের পরিবেশ ওরা ফিল করতে পারে। তো ওইখানে তখন ঋষভ একটা ক্যামেরা নিয়ে গেছে, আর এমনি একটা জলের বোতল, ডিনার তো বাড়ি থেকে করেই গেছিলো। তো ও আর ওর বন্ধু ওই গ্রেভিয়ার্ডের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় ও ছবি তুলছে। বেসিক্যালি ও বোঝার চেষ্টা করছিল যে রাতের বেলায় এই জায়গাটা কেমন হয়। এবার ওর যে বন্ধু, সে কিছুক্ষণ ওখানে ওর সাথে থাকে। তো তারপরে তার না একটা অস্বস্তি লাগা শুরু হয়। মানে রাতের বেলাটা পুরো নিঝুম হয়ে গেছে, আশেপাশে কেউ কোথাও নেই, দূর দূরান্ত অবধি কেউ নেই। ওর না একটা কীরকম স্পুকি ফিলিংস আসা শুরু হয়, যেটা খুবই স্বাভাবিক। এরকম নয় যে কোনো কিছু দেখে, পার্টিকুলার কিছু একটা দেখেছে বলে শপের বন্ধুর এরকম স্পুকি ফিলিংস আসছে, ওর এমনি একটা অস্বস্তি লাগা শুরু হয়ে যায়। তো তখন ঋষভ বলে যে ঠিক আছে, তোর যখন খুব প্রবলেম হচ্ছে তাহলে তুই চলে যা, আমি একটু পরে যাব। তোর বন্ধু বলছে যে তুই আর কতক্ষণ থাকবি, এতক্ষণ তো থাকলি, তোর যা এক্সপিরিয়েন্স নেই সেটা তো নিলি। তখন বলছে না, আমার একটা
দরকার আছে, আমি আরও কিছুক্ষণ এখানে থাকবো। এবার ও কী করছে, ও ওই গ্রেভিয়ার্ডের মধ্যে রাতের বেলা প্রচুর ছবি তুলছে। তোর বন্ধু তো ওকে ছেড়ে ওইভাবে যেতে চাইছে না, তো সেই বন্ধু আরও কিছুক্ষণ ওর জন্য ওয়েট করে। তো ওয়েট করার পরে যেহেতু ওরা দুজনেই একটা গাড়িতেই এসেছে, মানে গ্রেভিয়ার্ডটা ওরা যেখানে থাকে সেখান থেকে বেশ অনেকটা, তো বুঝতেই পারছেন যে গাড়ি করে এসেছে এবং ফেরার সময় আবার গাড়ি করেই ফিরে যেতে হবে। এবার গাড়ি একটাই, ও যদি আবার চলে যায় গাড়ি নিয়ে, তাহলে আবার ঋষভকে আনার জন্য সকালবেলার দিকে বা ও যখন ফিরতে চাইবে তখন আর কি ওকে আসতে হবে। তো সেই জন্য ও বললো যে ঠিক আছে, আমি তো আর পারছি না। তো ও ওখান থেকে বেরিয়ে ও বলছে আমি গাড়ি নিয়ে সামনেই একটা লোকালয়ের মতো জায়গা আছে, একটা শপিং সেন্টার, তো সেখানে বেশ কিছু বসার জায়গা আছে। তো বলছে আমি ওখানে আছি, তুই আমাকে কল করে দিবি যখন তোর হয়ে যাবে। তো ঋষভ বলেছে ঠিক আছে, কারণ ছেলেটা আর পারছে না। এবার ঋষভ ওখানে ঘুরে বেড়াচ্ছে, ওর না মানে প্রথম 1.5 ঘন্টাটা ও কিন্তু কিছু ফিলিং মানে আলাদা করে কিছু ফিল করতে পারেনি। জাস্ট একটা জায়গা, গ্রেভিয়ার্ড, খুব শান্ত নিরিবিলি, এমনি ওরকম চোখের সামনে দেখলে সবারই একটা মনের মধ্যে একটা ভারী ভাব চলে আসে, সেটা খুবই স্বাভাবিক। তো ও সেরকম কিছু মনে করেনি। এবার ওর বন্ধু যখন চলে গেল, ঠিক তার কিছুক্ষণ আগ থেকে ওর কেন জানি না মনে হয় যে ওর ডান কানের পাশ থেকে একটা হাওয়া ঘুরছে, মানে ও যখনই সরছে হাওয়াটা মনে হচ্ছে ওর ডান কানের পাশ থেকে সরছে। আবার ও যেখানে দাঁড়িয়ে পড়ছে হাওয়াটাও মনে হচ্ছে যেন ওর কানের পাশে ফসফস আওয়াজ করছে এবং ওখানটাতেই দাঁড়িয়ে রয়েছে। এইরকম একটা জিনিস ও কিন্তু ফিল করা শুরু করে। এবং ও তখন তো ওর কাছে কোনো ইকুইপমেন্ট ওরকম কিছু ছিল না। তো এখন যেরকম আর কি ইনফ্রারেড মেশিন আছে, যে কোনো রকম কোনো কিছু এদিক থেকে ওদিক গেলে সেটা হবে, সেটাকে আর কি দেখা যাবে, বা কোনো একটা এনার্জি শিফট করলে সেটাকেও আর কি রেকর্ড করা যাবে, এরকম এখন অনেক অত্যাধুনিক মেশিনস বেরিয়ে গেছে। বাট ও তখন একদমই এই বিষয়টার প্রতি জাস্ট ওর ইন্টারেস্ট গ্রো করেছে, ও কোনো কিছুই কেনেনি। তো কেটোমিটার এসব কিছুই ওর কাছে নেই, ও জাস্ট এমনি ক্যামেরা আর মোবাইল নিয়ে গেছে। এবার ও তখন ওই হাওয়ার যে বিশেষ একটা আওয়াজ হচ্ছে, সে আওয়াজটাকে ও রেকর্ড করার জন্য ফোনের যে ভয়েস রেকর্ডার আছে সেটাকেও অন করে। এবার ও ওটাকে অন করেছে এবং যতবার ও এদিক ওদিক করে হাঁটাচলা করছে, দাঁড়িয়ে পড়ছে, হাঁটাচলা করছে, দাঁড়িয়ে পড়ছে, প্রত্যেকবার কিন্তু একটা নির্দিষ্ট রিদমে ওই হাওয়ার আওয়াজটা আসছে। এবার ও তো পুরোটাই রেকর্ড করে এবং তারপরে যখন মোটামুটি ভোর হবে সেই সময় ওর বন্ধুকে ফোন করে। তো তারপর ওর বন্ধু গাড়ি করে ওকে নিতে আসে, ওরা দুজনে তারপরে বাড়ি চলে যায়। তো ওর বন্ধু বলছে দেখ আমি আর যাবো না, আমার একদম ভালো লাগেনি, কীরকম একটা অদ্ভুত টাইপের পরিবেশ, মানে এরকম নয় যে আমি ভয় পেয়েছি, বাট আমি আর তোর সাথে এইসব মিশনে যাব না। খুব স্বাভাবিক, কারোরই মানে আউট অফ কিউরিয়াসিটি যদি কেউ যায়ও সে একবারই যাবে, দ্বিতীয়বার তার এরকম কাজ করতে কেউ যাবে না। তো তখন এসব বুঝে গেল যে ওকে যদি এটা করতে হয় ওকে একাই করতে হবে। এবার ওর সাথে যখন বাকি বন্ধুবান্ধবদের দেখা সাক্ষাৎ হতো, তো এটা নিয়ে না প্রচুর কথা বলতো এবং ও সেই ভয়েস রেকর্ডিংগুলো শোনায়। এবং যে আমাকে ঘটনাটা বলেছে তানিয়া, তো তানিয়াও কিন্তু ওর একটা বন্ধুর পার্টিতে গিয়ে এই ভয়েস রেকর্ডারটা শুনেছে, ও শুনেছে, এবং যেটা থেকে স্পষ্ট একটা হাওয়ার আওয়াজ বোঝা যাচ্ছে। এবার দেখুন, এমনিতেই রাতের বেলা ওখানে ঠান্ডা হাওয়া সবসময় বয়, আর যেহেতু গ্রেভিয়ার্ডটা অনেক বড় এবং আশেপাশে কোনো বড় বিল্ডিং নেই, তো খুব স্বাভাবিক যে সেখানে একটা হাওয়া দেবেই। আর যখন আমরা ফোনে এই ধরনের হাওয়ার কোনো আওয়াজকে রেকর্ড করি, সেটা একটু মানে স্পুকি টাইপেরই লাগে। যদি আপনি এমনিও হাওয়ার আওয়াজ আপনি যদি রেকর্ড করেন, সেটা যদি আপনি পরে শোনেন, আপনার কিন্তু একটু মানে কীরকম একটা লাগবে যে বাবা এরকম করে আওয়াজ হচ্ছে। তো একদম সেম জিনিসটা কিন্তু সবার লাগে। এবং ওদের বন্ধুবান্ধবদের মধ্যে যে কজন ছিল প্রায় প্রত্যেকেই বলে যে এটা তো খুব নর্মাল, এটা হতেই পারে। কিন্তু ও বলে যে দেখ, এটা একবার হতে পারে, দুবার হতে পারে, কিন্তু আমি যতবার যেভাবে হাঁটছি দাঁড়াচ্ছি একই রিদমে হাওয়াটা খালি আমার কানের সামনে দিয়ে ডান কানের পাশ দিয়ে বইছে, এবং যে মুহূর্তে আমি দাঁড়িয়ে পড়ছি সেই মুহূর্তে হাওয়াটাও যেন দাঁড়িয়ে পড়ছে। এবং ও তখন বলে যে এটা নিশ্চয়ই কোনো স্পিরিট যে আমাকে দেখছিল। তো মানে যা হয় আর কি, বন্ধুবান্ধবদের মধ্যে যদি আপনি এই ধরনের কোনো কথা বলেন, মানে খুব স্বাভাবিকভাবেই কিছু লোক বিশ্বাস করবে, কিছু লোক বিশ্বাস করবে না, কিছু লোক এটা নিয়ে মজা করবে, হাসবে। তো এক্স্যাক্টলি ওই বন্ধুদের পার্টিতে একদম সেটাই হলো।
ঋষভের কথা অনেকেই বিশ্বাস করেনি, কিন্তু তানিয়া যে ছিল, তানিয়া ওকে বলে যে দেখ আমি তোর কথা সবটাই বিশ্বাস করছি এবং আমি তোকে বলি যে তুই না এইসব বিষয়ের মধ্যে আর বেশি ইন্টারেস্ট দেখাস না। তুই একদিন গেছিস ঠিক আছে, বাট ওভাবে রাতের বেলা গ্রেভিয়ার্ডে ঘুরে বেড়ানোটা ঠিক না। তো মানে তানিয়ার সাথে ঋষভের যে খুব বিশাল বন্ধুত্ব ছিল তা নয়, কিন্তু তানিয়ার একটা জিনিস ঋষভের ভালো লাগে যে তানিয়া না খুব ওকে জিজ্ঞেস করতো বিষয়টা নিয়ে, কী করছিস, কতটা তোর কাজ এগোলো, কী কী ফিলিংস এলো তোর। আর ঋষভের থেকে অন্যান্য যে বন্ধুবান্ধব ছিল তারা না এই বিষয়ে অতটা ইন্টারেস্ট দেখাতো না। তো যেহেতু তানিয়া ইন্টারেস্ট দেখাতো, তো তানিয়াকে না মন খুলে এই সমস্ত কথা খুব বলতে আলোচনা করতো এবং ওরা ওভার ফোনও এইসব নিয়ে অনেক আলোচনা করতো, মানে ওর আর কি যা যা মনে হতো সেগুলো আলোচনা করতো। তো তানিয়া ওকে একদিন বলে যে তুই এগুলো কেন করিস? ও বলছে যে না আমার না খুব ভালো লাগে জানিস তো। তো এইরকম করতে করতেই ও আমেরিকার মধ্যেই যারা ধরুন এই ধরনের প্যারানর্মাল বিষয় নিয়ে আর কি কাজকর্ম করে, এরকম ওখানে কিন্তু আমেরিকাতেও আর কি বেশ কিছু সোসাইটি কাজ করে এবং ও তাদেরকে তাদের হাউসে ফোন করে, ছেলেটা ফোন করে বলছে যে আমি এই সমস্ত কাজে খুব ইন্টারেস্টেড, আমি আপনাদের সাথে কাজে যেতে চাই। এবার ঘটনা হচ্ছে যে আমেরিকায় এই ধরনের কাজগুলো যারা করে, আপনি একটা দুটো ইউটিউবেও দেখতে পাবেন, আপনি যদি ইউটিউব সার্চ করেন ইউএসের এরকম প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের অনেক দু একটা এরকম চ্যানেল আপনি পেয়ে যাবেন যারা সত্যি সত্যি কিন্তু ইনভেস্টিগেশনগুলো করে। এবার ঘটনা হচ্ছে যে এদের কাছে ফোন করলে এরা যে আপনাকে বলবে যে হ্যাঁ তুমি চলে আসো, তোমার যখন এত ইন্টারেস্ট, এরকম কিন্তু নয়। ওরা প্রথমে মানে অনেক রকমের কোশ্চেন করে যে আপনি কি সত্যি ইন্টারেস্টেড, এই কাজটা কিন্তু অন্য রকমের, আর এটা কিন্তু ওরকমভাবে কোনো একটা কাজ কেউ করলো তার বদলে টাকা পেলো, ব্যাপারটা কিন্তু একদমই এরকম নয়। এটা মানে যে করবে তার আর কি প্রকৃত ইন্টারেস্ট থাকতে হবে, সে যদি সত্যি চায় করতে তাহলেই সে করতে পারে, আদারওয়াইজ কাউকে জোর করা হয় না। তো ফোন করে এবং ফোন করার পরে ও ডাইরেক্ট ওদের টিমকে জয়েন করতে চায়, বাট খুব স্বাভাবিকভাবে ওরা বলে যে না আমাদের এই মুহূর্তে তো টিম মেম্বার সেভাবে দরকার নেই, তবে আমরা তুমি আমাদের সাথে কথা বললে ঠিক আছে, যদি কখনো দরকার পড়ে বা ফার্দার হয়তো কোনো একটা মিট আপে তোমাকে আমি ডেকে নেবো, এরকম আর কি ওকে বলে। এবার ওই সময়টায় মানে দেখুন ওর ফিউচার পুরো একদম সেট, ও ভালো জায়গায় চাকরি করে, ও যথেষ্ট পড়াশুনো ভালো, ওর ফ্যামিলিতে সব কিছু ঠিকঠাক চলছে। তো সব কিছু মিলিয়ে না ওর মানে কেরিয়ারের দিক থেকে কিছু ভাবনা চিন্তা নেই, অন্যদিকে ভাবনা চিন্তা নেই, ওর পুরো কনসেন্ট্রেশনটা কিন্তু এই প্যারানর্মাল ইনভেস্টিগেশনের উপরে চলে গেল। এবার ও কী করতো, রাতের বেলা একা একাই বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়তো, কোনো জঙ্গলের দিকে বেরিয়ে পড়তো, বা হয়তো ও ইন্টারনেটে সার্চ করতো যে ওখানে কোথায় কোথায় আশেপাশে বা দূরে অন্য কোনো স্টেটেও কোথায় কোনো হন্টেড প্লেস আছে কিনা, সেখানে যাওয়া, সেখানে গিয়ে যে জায়গাটা দেখা, ও একা একা চলে যেত। এবং সেই মুহূর্তে কিন্তু ওর মা বাবা যিনি ছিলেন মানে ঋষভের, তো ওরা চেন্নাইতেও থাকতো কিছু সময় ওই আমেরিকাতেও থাকতো। তো ফলে ওনারা না মানে কন্টিনিউয়াস ওখানে থাকতে পারছেন, ওনাদের কোনো ফ্যামিলি ইস্যুস চলছিল, ফলে ও কোথায় যাচ্ছে কী করছে সেই বিষয়ে কিন্তু ওর বাড়ির লোক অতটাও জানতো না, আর ও অতটা জানাতো না। এবার ও এরকম বিভিন্ন খোলা মাঠে গিয়ে দাঁড়িয়ে থাকা, কোনো একটা ভগ্ন পরিত্যক্ত বাড়িতে যাওয়া, কোনো একটা জঙ্গলে গিয়ে এরকম কাজ করা, এগুলোও করতো। এবং যে সমস্ত জায়গাগুলোকে হন্টেড বলে আর কি তকমা দেয়া আছে, ইভেন ইউএসএতে কিন্তু আপনারা হয়তো গুগল সার্চ করলেও দেখতে পাবেন যে এরকম কিছু হন্টেড হোটেলসও আছে, ঠিক আছে, যেগুলো অনেকে বলে যে এরকম কিছু নেই, এরকম কিছু অনেকে কিছু ফিল করতে পারেনি, আবার এরকমও আছে যারা ওই হোটেলসগুলো যেগুলোকে হন্টেড হিসেবে বলা হয় সেখানে কিন্তু অনেকে অনেক কিছু ফিল করতে পেরেওছে। তো ও কী করে, ওর একটা নেশার মতো আস্তে আস্তে মানে যেটা ওর একটা ইন্টারেস্ট ছিল সেই জায়গাটা আস্তে আস্তে ওর একটা নেশায় পরিণত হয়, এবং ও সেই নেশার টানে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ও নিজের মতো করে ইনভেস্টিগেশন করা শুরু করে যে সত্যিই কিছু আছে কি নেই। এবার দেখুন কিছু আছে কি নেই এটা তো অনেকের কাছেই তর্কের বিষয় হবে, কেউ বলবে আছে, কেউ বলবে নেই। যারা আছে বলবে তাদের কাছেও নিজস্ব যুক্তি আছে, আবার যারা বলবে নেই তাদের কাছেও নিজেদের মতো কিছু কিছু যুক্তি থাকে। এবার ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে কোনো একটা জিনিস আমাদের এই পৃথিবীতে যেটা মানে ও পড়াশুনো করে জানতে পারে, ওর অনেক রকমের রিসার্চ করে, অনেক বইপত্র এই বিষয়ে ও অনেক আর কি ইনফরমেশন গ্যাদার করতে থাকে, তো সেখানে ও জানতে পারে যে
এমন এক কিছু ক্যামেরা আছে, যেটা আমি আপনাদের ইনফ্রারেড বললাম, এরকম আরও অনেক নানা ধরনের ডিভাইস আছে যারা অনেক এনার্জি, যে এনার্জিগুলোকে আমরা সাধারণ চোখে দেখতে পাই না, সে সমস্ত এনার্জিগুলো কোথাও যদি থাকে সেখান থেকেও কিন্তু তারা ছবি তুলতে পারে। মানে সেই ছবি হয়তো খুব স্পষ্ট আসবে না, কিন্তু সেটা বোঝা যাবে এবং সেই মিটারে কিন্তু ধরা পড়বে যেখানে কোনো এনার্জি আছে। তো সেই ধরনের ডিভাইসেস কিছু কিনেই ও বিভিন্ন জায়গায় যাওয়া শুরু করে এবং অনেক জায়গাতেই কিন্তু ওর ডিভাইস, মানে ওখানে যে কোনো ও ছাড়া ওখানে যে আরও কোনো একটা এনার্জি ওখানে এক্সিস্ট করছে সেটাকেও কিন্তু ও আর কি প্রমাণ পায়। এবং সেই নিয়ে ও তানিয়াকে মাঝে মধ্যে ফোন করে, তানিয়া হয়তো জিজ্ঞেস করলো, তো ওকে বলতো, জানিস তো আমি এই জিনিসটা দেখেছি, আমি এই জিনিসটা ফিল করেছি। এবার তানিয়াও তখন নতুন নতুন কাজে ঢুকেছে এক জায়গায়, সেখানেও তোর বিশাল সময় নেই, কিন্তু ও মাঝে মধ্যেই ঋষভের এই কথাগুলো শুনতো। এবং যেটা তানিয়া জানিয়েছে যে বন্ধু মারফত আর কি একটা কমন ফ্রেন্ডের থ্রু আর কি এই যে ঋষভের সাথে ওর আলাপ হয়, ওর কিন্তু ঋষভকে একটু একটু করে ভালো লাগতে থাকে, কারণ সেটা সত্যি খুব ভালো। মানে কোনো নেশাভান করে না, কোনো জায়গায় আর কি উটপটাং কথা বলে না, জাস্ট ও নিজের মতো করে থাকে, ওর নিজের এরিয়া অফ ইন্টারেস্টের মধ্যে থাকে, সবার সাথে খুব ভালো ব্যবহার করে, ভীষণই ভালো ছেলে আর কি, খুব হেল্পফুল। তো একবার তানিয়া একটা সমস্যায় পড়ে, তো সেই সময় ছেলেটা একটা অন্য স্টেটে ছিল, সেখান থেকেও ফ্লাই করে এসে তানিয়াকে সেই কাজটায় হেল্প করে দেয়। এবং এমন নয় যে সে হেল্প করেছে বলে ছেলেটা কোনো ওভার ফ্রেন্ডলি ওর সাথে কোনো ব্যবহার করেছে, সেরকমও কিন্তু কিছু নয়। তো সব কিছু মিলিয়েই কিন্তু তানিয়ার মনে ছেলেটার প্রতি একটা ভালোবাসা জন্মে যায় খুব স্বাভাবিকভাবে। কিন্তু তানিয়া আর কি ওয়েট করতে থাকে যে কোনোদিনও হয়তো ছেলেটাই ওকে বলবে। কিন্তু ছেলেটির মানে শয়নে স্বপনে ওর কাজ ছাড়া বাকি সমস্ত সময়টা ও একমাত্রই প্যারানর্মাল ইনভেস্টিগেশনের উপরেই দিত। এবং ঋষভ এই নিয়ে তানিয়ার সাথে অনেক আলোচনা করতো যে, এবং ওকে একদিন বলেও যে আমি তো তোকে একবারও বলতে পারি যে তুই আমার সাথে কোনো একটা ইনভেস্টিগেশনে চল, কিন্তু তারপরে ভাবি যে না থাক, তোর কোনো কষ্ট হয়ে যাবে, তুই হয়তো ভয় পেয়ে যাবি, সেই জন্য আমি তোকে বলি না। আর তানিয়াও কোনোদিনও সাহস করে, মানে ওর সাহসে কুলোয়নি, মানে ও এগুলোকে খুব বিশ্বাস করে, এবং যার জন্য ও কোনোদিনই ঋষভের সাথে কোনো ইনভেস্টিগেশনে যাবে সেটাও কোনোদিনও ওকে বলেও নি। বাট এই যে ব্যাপারগুলো এতদিন অবধি হচ্ছিল, সেটাকে তানিয়া না এটা একটা ওর হবি হিসেবে দেখতো, যে হয়তো ওর বিষয়ে ইন্টারেস্ট আছে, সেই জন্য হয়তো এগুলো নিয়েও একটু বেশি ইন্টারেস্ট দেখা, এগুলো নিয়েও টুকটাক এই ক্যামেরা নিয়ে হঠাৎ করে গ্রেভিয়ার্ডে চলে যাচ্ছে, কখনো কোনো পুরনো বাড়িতে চলে যাচ্ছে, কখনো জঙ্গলে চলে যাচ্ছে। কিন্তু তানিয়া একটা জিনিস আস্তে আস্তে লক্ষ্য করতে থাকে যে ঋষভের মধ্যে একটা চেঞ্জেস আসছে। মানে যেটা আমি বলতে চাইছি, ওর মধ্যে একটা কীরকম খাপ ছাড়া ভাব চলে আসছে আস্তে আস্তে। এবং যেটাকে ও মাঝে মধ্যে বলতো যেটা ওর হবি, ঠিক আছে, সেই হবিটা যেন ওর আস্তে আস্তে মানে একটা সেন্সেশন পর্যায়ে চলে গেছে, ওইটা নিয়ে খুব অবসেসড হয়ে পড়ছে। সময় পেলেই হয়তো কোনো একটা ছুটি রয়েছে, এবার যেহেতু তানিয়া মনে মনে ঋষভকে পছন্দ করা শুরু করে দেয়, তো ওকে বলে যে ঠিক আছে চল কোনো একটা ভালো রেস্তোরাঁয় খেতে যাই, বা ধর আমরা একটা ডে ট্রিপ করে আসি, কোনো একটা জায়গা থেকে সকালবেলা যাবো, আমরা বিকেলবেলা চলে আসবো। এবার হয়তো ও রাজিও হতো, মানে তানিয়া বুঝতে পারতো যে ঋষভেরও হয়তো ওকে ভালো লাগে, বা ওর সাথে ও একটা সম্পর্কে আসতে চায়, মানে যেটা শুধুমাত্র বন্ধুত্ব নয়, বন্ধুত্বের থেকে বেশি কিছু। কিন্তু তানিয়া খেয়াল করে যে সেই জিনিসটা আস্তে আস্তে ছেলেটার মধ্যে শুরুও হয়েছিল, কিন্তু এই প্যারানর্মাল ইনভেস্টিগেশনের নেশাটা আস্তে আস্তে ওর মাথার উপরে পুরো চেপে বসেছে। এবার একদিন কি হয়েছে, ওকে গৌরব তিওয়ারি, ইন্ডিয়ার যিনি প্যারানর্মাল ইনভেস্টিগেটর ছিলেন, তো তার সম্পর্কে বলে যে জানিস তো উনি ইন্ডিয়ার অমুক জায়গায় গেছিলো, রাজস্থানে একটা জায়গায় উনি গেছিলো, সেখানে গিয়ে উনি এরকম যন্ত্রপাতি নিয়ে গেছিলো, সেখানে উনি দেখেছে। তো বলে যে নেক্সট আমি ইন্ডিয়া গেলাম, আমি ওইখানে যাব। তো তারপরে বলছে যে গৌরব তিওয়ারি এই করেছিল, ওনার এত মানে লেখা পাওয়া গেছে যে উনি এই কেসটা করে উনি এই ধরনের কথা লিখেছিলেন, এই বিষয়ে উনি বলেছিলেন। মানে ওনার আর কি গৌরব তিওয়ারি যা কাজ করে সেই সম্পর্কে সম্যক ধারণা ওর আছে, এবং ইন্টারনেটে যত পেপার অ্যাভেলেবেল আছে সব ওর পড়া হয়ে গেছে। এবার একদিন তানিয়ার খুব স্বাভাবিকভাবে একটু খারাপ লাগে, ও তখন ওকে বলছে যে দেখ তুই এই যে কাজগুলো করিস, আমি তোকে অলওয়েজ সমর্থন করেছি, অনেক বন্ধুবান্ধব তোর
হবিটা নিয়ে হেসেছে, কেউ তোকে বলেছে তুই এগুলো কেন করছিস, করিস না, অনেকে অনেক কথা তোকে বলেছে, আমি কিন্তু তোকে বলিনি, কারণ আমি তোকে সাপোর্ট করেছি। কিন্তু তানিয়া অ্যাকচুয়ালি মনে মনে তোকে ভালোবাসতো, তো সেই জন্য খুব স্বাভাবিকভাবে তানিয়া চাইছিল যে এবার ঋষভের মধ্যে একটু এই সম্পর্কটা নিয়ে, ওদের এই বন্ধুত্বটা নিয়ে একটু সিরিয়াসনেস আসুক, ওরা ভবিষ্যতের কথা ভাবুক, ওরা চিন্তাভাবনা মানে ও থেকে বিয়ের একটা প্রস্তাব পাক, সেটা তানিয়া আর কি মনে প্রাণে চাইছিল। কারণ সরাসরি না বললেও তানিয়া বুঝতে পারতো যে ঋষভ কিন্তু ওকে অনেক গুরুত্ব দেয় এবং ওকে খুব কেয়ার করে, ও কোনো কথা বলে সেটা শোনে। এগুলো কিন্তু আস্তে আস্তে একটা গ্র্যাজুয়ালি একটা রিলেশনশিপকে বিল্ড আপ করছিল, যেটা হয়তো ওরা কেউ সরাসরি একে অপরকে তখনও বলেনি যে তারা একে অপরকে ভালোবাসে, কিন্তু ওদের ব্যবহার, ওর কথাবার্তা সব কিছু থেকে তানিয়ার মনে হয়, তানিয়া তো মনে মনে ওকে পছন্দ করতোই। তো একদিন তানিয়া কি করে, ওকে ঋষভকে আর কি বলে যে আমি তোকে এত সমর্থন করি, আমি তোকে সব কিছু আর কি তোর সমস্ত বিষয়ে আমি তোকে সাপোর্ট করি, বাট তোর কি মনে হয় না যে তোর আমার এই যে সম্পর্কটা, এইটা নিয়ে এবার তোর একটু ভাবা উচিত, আমরা এত ভালো ফ্রেন্ড, আমিও চাই তোর জীবনে তোর সাথে সারা জীবন পাশে থাকতে, কিন্তু সব কিছু কি এইভাবেই চলবে? তো তখন মানে যে ঋষভ ছেলেটা ওকে এত প্রায়োরিটি দিত তার লাইফে, ও কিছু বললে শুনতো, সে না মানে হঠাৎ করেই একটু রেগে যায়, তো তানিয়া বুঝতে পারে না ব্যাপারটা কি হলো। তো তানিয়া যখন ছেলেটাকে জিজ্ঞেস করে ঋষভকে যে তুই কেন এরকম রিয়াক্ট করছিস, তো ও বলছে যে তুই আমাকে এই প্যারানর্মাল ইনভেস্টিগেশন সব কিছু থেকে তুই আমাকে দূরে সরিয়ে আনতে চাইছিস, তুই চাইছিস যে শুধুমাত্র আমি কাজ করব আর তোর সাথে কথা বলবো, আমরা একটা জাস্ট যেরকম একটা কাপল হয় সেভাবেই আমরা আমাদের লাইফটা লিড করব। আমি এই বিষয়টা সম্পর্কে জানতে চাই, আমার এই বিষয়গুলো ভাবি, এই প্যারানর্মাল বিষয়টা আমাকে টানে, তুই প্লিজ আমাকে এই জায়গা থেকে সরে আসতে বলিস না। বাট ঘটনা হচ্ছে যে তানিয়া আমাকে বলে যে ও কিন্তু ছেলেটাকে বলেনি যে তুই এই ব্যাপারটা থেকে সরে আয় বা পুরোপুরি জিনিসটাকে তুই মুছে ফেল, সেটাও বলেনি, কিন্তু ওর এই অবসেশনটাকে কমাতে বলে যে দেখ তুই একবার দুবার গেছিস ঠিক আছে, কিন্তু তুই মাঝে মধ্যেই কোথাও না কোথাও গ্রেভিয়ার্ডে চলে যাচ্ছিস, যখন আমরা হলিডে পাচ্ছি, কোনো একটা ছুটির সময় পাচ্ছি, সেই সময় তুই আমার সাথে টাইম স্পেন্ড করছিস না, এটা আমার কোথাও না কোথাও খারাপ লাগছে। কিন্তু ঘটনা হচ্ছে যে এই কথাটা যখন থেকে ও ঋষভকে বলে, ঋষভের না মানে ওকে বোঝার বদলে ঋষভ ভাবতে থাকে যে হয়তো তানিয়া ওর এই প্যারানর্মাল ইনভেস্টিগেশন বিষয়টাকে ভালোভাবে নিচ্ছেন এবং চাইছে যে ও এটা না করুক। তো তখন ঋষভ বলে যে ঠিক আছে, আমি একদিনে তো এটা পারবো না, তো তুই যখন অতটা পছন্দ করছিস না, আমি এই বিষয়টা থেকে নিজেকে আস্তে আস্তে সরিয়ে আনবো। এবার তানিয়া তো একটু চিন্তিতই হয়ে পড়ে, যে মানে ও বুঝতে পারে যে ঋষভের মনের মধ্যে কোথাও একটা এই বিষয়টা নিয়ে কিছু একটা চলছে। আর যেটা হলো যে ও সারাটাক্ষণ মানে ওর সাথে হয়তো কথা বললো, রাতের বেলা হয়তো 1-2 ঘন্টা ওদের মধ্যে কথা হলো, তারপরে ফোন রেখে দিল, ফোন রাখার পরে কিন্তু সেটা ঘুমোয় না, ও সারাক্ষণ এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করতে থাকে, লিখতে থাকে, এবং ও পাতার পর পাতা, ডায়েরির পর ডায়েরি, কোনো একটা জায়গায় হয়তো গেছে, ও কি ফিল করেছে, কি রেকর্ড করেছে, সমস্ত কিছু ইন ডিটেল লিখতে থাকে। এবং যখন একদিন তানিয়া এই বিষয়টা জানতে পারে, ও বলছে যে তুই এতটা টাইম ওয়েস্ট কেন করছিস জীবনের, আর তুই যাকে রোল মডেল হিসেবে মানছিস, গৌরব তিওয়ারি, তিনি অনেক মানে বড় কাজ করে, ওনাকে সবাই চেনে, সব ঠিক আছে, কিন্তু ওনার পরিণতিটা তো একবার ভেবে দেখেছিস, উনি কীভাবে মারা গেলেন সেটা আজও একটা রহস্যই রয়ে গেছে, এটা কিন্তু এখনও পুরোপুরি ক্লিয়ার নয়, তো তুই কেন এরকম একটা জিনিস নিয়ে এত বেশি অবসেসড হয়ে পড়ছিস, এটা তো তোর ঠিক না। তো তখন বুঝতে পারে যে ওকে বলে কোনো লাভ নেই, মানে ঋষভ সব কিছু বুঝছে, কিন্তু বুঝেও অবুঝ হয়ে যাচ্ছে, এবং আস্তে আস্তে তানিয়া খেয়াল করতে থাকে যে ঋষভের মধ্যে একটা চেঞ্জেস আসছে, মানে ও কীরকম চোখ মুখ শুকিয়ে যাচ্ছে, ঠিকমতো খেতে চাইছে না, মানে ওর জীবনের যেন মানে সমস্তটাই শুধুমাত্র এই প্যারানর্মাল ইনভেস্টিগেশনটাই যে ওর জীবনের সব থেকে বড় জিনিস, সেটাই ও যেন মেনে নিয়েছে এবং সেই ওয়াইজই ও কাজ করে যাচ্ছে। এবার তানিয়া আস্তে আস্তে ওকে না বোঝাতে থাকে যে তুই এতটা এরকম করিস না ওকে। ও তখন তানিয়ার একটুখানি অভিমান হয়, ও তখন অন্যান্য বন্ধুবান্ধবদের দিয়ে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ওই বিষয়টার মধ্যে এতটাই ঢুকে যায় ইভেন ও প্ল্যান করে ফেলে যে ইন্ডিয়া এসে ও রাজস্থানের যেখানে আর কি যে ফোর্ট রয়েছে একটা, তো সেই ফোর্টে ও গিয়ে থাকবে বা সেখানে ও পারমিশন করিয়ে সেখানে ও দেখবে যে সত্যি সত্যি এরকম কিছু আছে কি না। এবং
তানিয়াকে বিভিন্ন সময় ঋষভ বলতো যে ও রীতিমতো ফিল করতে পারে যে কোনো জায়গায় কোনো এনার্জি বা কোনো নেগেটিভ এনার্জি স্পেশালি আছে কিনা। এবং ও বলতো যে যেখানে নেগেটিভ এনার্জি থাকে সেই জায়গাটায় দাঁড়িয়ে ওর প্রবল মাথা যন্ত্রণা, কপাল ফেটে যায় নাকি, এত যন্ত্রণা হয়। এবং ওর নাকি সারা সিদ্ধারা দিয়ে প্রচণ্ড রকমের একটা মানে ঠান্ডা স্রোত বয়ে যায় মাঝে মধ্যেই, এবং ওর হাত নাকি রীতিমতো কাঁপতে থাকে, একটা অদ্ভুত টাইপের ওর পা দুটো নাম হয়ে যায়, ও পায়ে সার পায় না, এরকম নানান কিছু নাকি ওর শরীরে হতে থাকে যেখানে আর কি কোনো নেগেটিভ এনার্জি থাকে। এবার এই জিনিসগুলো যখন ও দিনের পর দিন আর কি এক্সপেরিয়েন্স করছে, এবং তখন তানিয়া আর কি উঠে পড়ে লেগেছে ঋষভকে এই কাজ থেকে সরানোর জন্য। বারবার ওকে বলতো, বন্ধু বান্ধবদের দিয়ে বলাতো যে তুই এতটা এগুলো করিস না, তোর ইনভেস্টিগেশনের একটা শখ ছিল, এই বিষয়টা নিয়ে তুই জানতে চাইতিস, তুই অনেক কিছু করেছিস, অনেক রকমের এক্সপিরিয়েন্স তোর হয়েছে, এবার তুই এগুলো ব্যাপার না নিয়ে থাম। এবার সেই সময় ঋষভের মাথা একটা ভূত চাপে যে ও একটা নিজস্ব একটা প্যারানর্মাল ইনভেস্টিগেটর একটা গ্রুপ খুলবে, সেখানে ওর দুজন, ও ছাড়াও আরও 2-3 জনকে রাখবে, তারাও ওর সাথে সাথে কাজ করবে। ও বিভিন্ন ধরনের যে মডার্ন যে ডিভাইসেসগুলো রয়েছে সেগুলোও কিনবে টু ডিটেক্ট দ্য এনার্জি, মানে এরকম আর কি ও সব কিছু করবে, ঠিক করে নেয়। এবার দেখুন, এতদিন অবধি যেটার প্রতি ওর যার ইন্টারেস্ট ছিল, যার একটা হবি হিসেবে থাকতো, সেটাকে নিয়ে যখন ও এত বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে, সেটা তানিয়ার একটু খারাপ লাগে। এবং তানিয়ারও আরও বন্ধুবান্ধব ছিল, ওরও বন্ধুবান্ধব ছিল, তারা তানিয়াকে বোঝায় যে দেখ, ঋষভ তো এরকমই ছেলে, এবং ও হয়তো মানে ও সব কিছু ওর খুব ভালো, কিন্তু ও যেটা একবার মনে করবে যে আমি এটা করব, সেটাও করবেই, মানে ওকে যদি কেউ বারণও করে ও সেটা শুনবে না। তো তখন ওর বন্ধু বান্ধব সবাই বলে যে একটা কাজ কর, আমি জানি তোর কষ্ট হবে, তোর ওকে ভালো লাগে, হয়তো ও তোকে ভালোবাসে, কিন্তু তুই আপাতত একটা দূরত্ব মেনটেন করে নে, এবং তুই ঋষভকে বলে দে যে তুই এগুলো অতটা পছন্দ করছিস না, আর সেই জন্যে তুই ওর থেকে একটু দূরে যাচ্ছিস। যদি ও নিজেকে মানে তুই যেরকমভাবে চাইছিস সেরকমভাবে যদি ও নিজেকে প্রেজেন্ট করতে পারে, তাহলেই তোদের সম্পর্কটা থাকবে। এবার তানিয়া পড়ে যায় একটা মানে একটা ডিলেমাতে, ও কি করবে কিছু বুঝতে পারছে না। তো আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, আমি কিন্তু তানিয়ার জীবনে যেই ঘটনাগুলো ঘটছে বা ঘটেছে সেটা কিন্তু আমি কিছুই জানতাম না, কারণ এই ঘটনাগুলো ঘটে যাওয়ার পরে ওর সাথে আমার আলাপ হয়। তো সেই সময় কিন্তু আমি মানে তানিয়ার জীবনে যে ঘটছে বা এইসব যে হচ্ছিল, সেই সময় কিন্তু আমি তানিয়াকে চিনতামই না, ফলে এইগুলো অনেক আগে আমার সাথে আলাপের অনেক আগেই ওর জীবনে ঘটে গেছে, তাই আমি এটার কোনো বিষয়ের সাক্ষী ছিলাম না। যাই হোক, তো তখন তানিয়া একদিন ঋষভকে বলে, তো ঋষভ বলছে যে তুই আমাকে এত সাপোর্ট করলি, যখন আমার কথাগুলো কেউ শুনতো না, যখন আমি নিজে নিজে একা একা কোথাও যেতাম, তুই আমাকে সাপোর্ট দিতিস, তুই আমাকে রাতের বেলা কতবার কল করতিস, আর তুই এখন বলছিস যে তুই আমার সাথে আর থাকবি না। তো তানিয়া না মানে ওর সাথে সব বন্ধু বান্ধব ওকে বলে যে নিজের ভালোটা বোঝ, ও সেটা মনেও করে যে হ্যাঁ এবার আমার নিজেরটুকু ভাবা উচিত, নিজের চিন্তা ভাবনাটুকু করা উচিত, কিন্তু যা হয় আর কি, ওর এই কথাগুলো শুনে না ঋষভের থেকে কিছুটা মানসিক দূরত্ব সৃষ্টি হলেও কিছুটা ও নিজেকে গুটিয়ে নিল। তানিয়া কিন্তু পুরোটা নিজেকে গুটিয়ে আনতে পারে না, কিন্তু ও মনে মনে খুব কষ্ট পেতে থাকে যে আমি ওকে এত চেষ্টা করেও ওর এই প্যারানর্মাল যে ইন্টারেস্ট, প্যারানর্মাল বিষয়ের প্রতি যে ইন্টারেস্ট, সেটাকে আমি কমাতে পারছি না। ইন দ্য মিন টাইম একদিন একটা সময় আর কি ঋষভের বাবা মা বাড়িতে আসে, মানে ইন্ডিয়া থেকে আবার ইউএস চলে আসে, এবং একদিন ওদের বাড়িতেও যায় তানিয়া বাড়িতে গিয়ে কথায় কথায় বলে ওর মা বাবাকে, ওর মা বাবা এই বিষয়ে কিছুই জানতো না। তো তারা বলছে তাই আমাদের ছেলে এইটা করে, আমরা তো কিছু জানি না। তখন বলছে হ্যাঁ, ওর এই প্যারানর্মাল বিষয়ে ওর ভীষণ রকমভাবে ওর একটা ইন্টারেস্ট আছে, এবং সেই জন্য ওই ধরনের কাজগুলো করে, আমার খুব ভয় লাগে মাঝে মধ্যে, আমরা বন্ধুবান্ধবরা ওকে অনেক বারণ করি, বাট ও শোনে না। যথারীতি এই কথাটা যখন ঋষভ জানতে পারলো যে তানিয়া ওর বাবা মাকে এই কথাটা বলেছে, তো তখন ও বলছে তুই আমার বাবা মাকে কেন এইসব বিষয়ে বলতে গেলে, ওরা ভীষণ টেনশন করে, আমি সেই জন্য বলিনি। কিন্তু তার মানে এই নয় যে আমি কোনো ভুল কাজ করছি, বা আমি যে কাজটা করছি সেই কাজে বিশাল কোনো রিস্ক আছে, এবার তুই যেটা বলে দিলে এবার আমার বাবা মা ভীষণ টেনশন করবে। কিন্তু তানিয়া যেটা আমাকে বলেছিল যে ওর এটা বলার পিছনের মেন উদ্দেশ্যই ছিল যাতে ওর বাবা মা ওকে এই বিষয়টা থেকে বিরত করতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি যেটা ঘটলো সেটা হচ্ছে যে ওনারা ঋষভকে বোঝায় যে দেখ তুই এগুলো করিস না, এগুলো করার কোনো দরকার নেই, এবার আস্তে আস্তে তোর বিয়ের ধার চিন্তা করতে হবে। বাট ও
মানে পুরোপুরি যাকে বলে আস্তে আস্তে চাকরি বাকরি সমস্ত কিছু থেকে ওর যেন মনে হচ্ছে না আস্তে আস্তে ওর মনটা উঠে যাচ্ছে। ও ঠিকমতো খাওয়া দাওয়াও করতো না। যে ছেলেটা ফিটনেস ফ্রিক ছিল একটা সময়, যথেষ্ট আউটডোর স্পোর্টস করতো, সেই ছেলেটা কীরকম একটা যেন ঘরকোনা টাইপের হয়ে যাচ্ছিল। ওর বেরোনো শুধুমাত্র চাকরি করতে যাওয়া কাজটুকু আর ওই ইনভেস্টিগেশন, তার বাইরে ও বাড়ি থেকেই বেরোতে চাইতো না। শুধুমাত্র এসব নিয়ে রিসার্চ করতো, বিভিন্ন দেশে বিদেশে কোথায় কোথায় কী ধরনের প্যারানর্মাল ইনভেস্টিগেশন এতদিন অবধি হয়েছে, সেটা কি পাওয়া গেছে, কোথায় পাওয়া গেছে, এই নিয়ে বিশাল আর কি ওর পড়াশুনো ছিল। সারাদিনই ও এই করতো সময় পেলে। এবং তানিয়ার এই বিষয়টা একদম পছন্দ ছিল না, কিন্তু তানিয়া নিজে মানে আর কি ঋষভের সাথে ওর একটা ইমোশনাল একটা বন্ডিং তৈরি হয়ে গেছিলো, যেহেতু ফ্রেন্ডশিপটা ওদের মধ্যে খুব ভালো ছিল, ফলে ও চেয়েও পুরোপুরিভাবে ওর থেকে নিজেকে আলাদা করতে পারছিল না। এবং ওর বন্ধুবান্ধব সবাই বলেছিল যে দেখ, তুই যদি ওকে বিয়ে করিস, ও হয়তো দুটো জিনিস হতে পারে, হয় বিয়ের পরে ও তোকে বিয়ে করার পরে ও পুরোপুরি চেঞ্জ হয়ে গেল, তোর অন্য কোনো সিটিতে চলে গেলি, সেটা একটা হতে পারে। আর হতে পারে যে বিয়ে করার পরে ও চেঞ্জ হলো না, বাট তোকেই আর কি সমস্ত কিছুটা মানিয়ে নিতে হলো, অথবা তোদের হয়তো সেপারেশন হয়ে যেতে পারে। সবটা জেনেও তানিয়ার পক্ষে পুরোপুরি ওর থেকে মানে মুখ ফিরিয়ে সরে আসাটা কোনোভাবেই সম্ভবপর হচ্ছিল না। তো এইবারে যেটা হলো সেটা হচ্ছে যে একবার তানিয়ার বাড়ি থেকে বিয়ের জন্য আর কি ওকে বলে। তো অবশ্যই ঋষভের সাথে লাস্ট একটা কথাবার্তা বলতে চায়। তো যখন ঋষভকে অনেকবার বলে দেখা করার জন্য, তো ফাইনালি রাজি হয়। এবং প্রথমেও রাজি হতে চাইছিল না, তার পেছনে কারণটা ও যেটা বলেছিল যে ও কোনো একটা গ্রেভিয়ার্ডে যাবে এবং সেখানে নাকি অনেক ধরনের স্পিরিটস দেখতে পায় বা অনেক এই ধরনের ঘটনা ঘটে, জিনিসপত্র সরে যায়, মনে হয় যেন পা পিছন থেকে কেউ টানছে, এরকম নাকি অনেক রকমের অভিজ্ঞতা করেছে। তো ও নাকি সেখানে যাবে। তো যথারীতি সেটা শুনে তানিয়া ওকে বারণ করে এবং ওকে বলে দেখা করতে। তো যাই হোক, ঋষভ দেখা করে ওর সাথে। কিন্তু সেই দিন যেটা তানিয়া আমাকে বলে যে ও ওকে অনেক বলে, বোঝায় যে দেখ, একটা সব কিছু তো লিমিট থাকে, তোর এই জিনিসটার প্রতি ইন্টারেস্ট ছিল, তুই এইগুলো করতে চাইছিলি, ঠিক আছে তুই করেছিস, বাট এবার তুই এখান থেকে সরে আয়, তোর একটা ভালো কেরিয়ার আছে, তোর একটা ফ্যামিলি আছে। তো ও এগুলো কিছুই বোঝে না এবং ও বলে যে না, আমাকে এটা করতেই হবে। মানে মনের মধ্যে একটা পুরো নেশা চড়ে গেছিলো। মানুষ যেমন অনেক কিছুর প্রতি মানুষের যেমন নেশা থাকে, ওর থেকে এরকম একটা নেশা চড়ে গেছে। এবং ও বলছে যে দেখ, তুই যদি আমাকে এগুলো থেকে মানে দূরে করতে চাস, তাহলে তুই তোর মতো জীবনটা বেছে নে, কারণ আমার এই প্যারানর্মাল বিষয়গুলো আমার খুব ভালো লাগে এবং আমি এগুলো ছাড়া থাকতে পারবো না। মানে শুধুমাত্র আমার পক্ষে ওই সংসার, অফিস, কাজ, শুধুমাত্র এইগুলো নিয়ে আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। যদি তোর মনে হয় তাহলে তুই তোর মতো জীবন কাটাতেই পারিস। এবং সেদিন অনেক তানিয়া ওকে বোঝায় এবং ও যেটা আমাকে বলে যে শুধুমাত্র তানিয়া অন্য কোনো সম্বন্ধ থেকে অন্য কোনো ছেলেকে বিয়ে করবে সেই জন্য কিন্তু বলে না যে ওর সাথে ওর বিয়ে হবে বা সংসার করবে। ও অ্যাকচুয়ালি ওর খুব ভালো বন্ধু ছিল। তো তানিয়া এবং ওর বন্ধু বান্ধবেরা তো অতটা জানতো না, বাট তানিয়া ওকে দেখেছিল যে ঋষভের মতো একটা ভালো ছেলে, সে কিভাবে আস্তে আস্তে নিজের কেরিয়ার ভুলে গেল, নিজের সমস্ত কিছু ভুলে শুধুমাত্র এই গ্রেভিয়ার্ডে ঘুরছে, অথবা কোনো জায়গায় ক্যামেরা নিয়ে চলে যাচ্ছে, কোনো ফাঁকা বাড়ির নিচে দাঁড়িয়ে পড়ছে। মানে একটা পাগলামও ওর মধ্যে একদম মাথায় চেপে বসেছিল। তোকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে তুই এগুলো করিস না, তুই তোর মতো করে থাক, যেভাবে আর পাঁচটা সাধারণ মানুষ থাকে তুই সেভাবেই থাক। যাই হোক, তো সেদিন ও অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু যথারীতি ও কিছুই বোঝে না। তো তারপর আর কি করবে, ওখান থেকে চলে আসে এবং ও মানে ঋষভ ওর নিজের মতো আর কি। এবং একটা সময় আসে ঋষভের, যখন ওর সমস্ত বন্ধুবান্ধবের থেকে একটা বেশ দূরত্ব সৃষ্টি হয়ে গেছিলো, কারণ ও এভাবে ঘুরে বেড়াতো, কীরকম আনমনা থাকতো, চুলফুল আঁচড়াতো না, মানে কীরকম একটা করেও থাকতো, এবং অফিসের কাজে ওর মন লাগতো না, মানে একদম মানে যাকে বলে সবার থেকে আলাদা হয়ে গেছিলো। এবং সব সময় বলতে সব সময় ওই ধরনের প্যারানর্মাল ব্যাপারগুলোকে ভাবতো। এবং ও কয়েকজনকে এটাও বলে যে ও নাকি গ্রেভিয়ার্ডে গিয়ে অনেক ধরনের অদ্ভুত জিনিস দেখেছে, যেগুলোকে ও মানে দেখার পরে ওর খুব অদ্ভুত লেগেছে, এবং তাদের সাথে নাকি ও বিভিন্ন রকম ইশারায় কথা পর্যন্ত বলে। এবং শুধু ওইখানে বলে তা না, ওর নাকি বাড়িতেও
সেই ধরনের অদ্ভুত জিনিসগুলো মাঝে মধ্যে নাকি আসেও তাদের সাথে কমিউনিকেট করে। মানে ওর কথাবার্তাগুলো শুনলে কেউ বলবেই না যে এই ঋষভই সেই ঋষভ, যে এত ইন্টেলিজেন্ট, যে এত ফিটনেস ফ্রিক ছিল, যে সব সময় সব বিষয় নিয়ে ভীষণ এনথুজিয়াস্টিক ছিল। মানে ওকে দেখলে কেউ, মানে ওর কথা শুনলে কেউ বুঝবেই না, ঠিক আছে। তো যাই হোক, এরপরে তো তানিয়া ক্যালিফোর্নিয়া চলে আসে বিয়ে হয়ে, এবং ক্যালিফোর্নিয়া এসে ও সেখানে সংসার শুরু করে। তারপরে দীর্ঘ 2 বছর মানে এই ফ্রেন্ডস সব কিছুর সাথে ওর কোনো সেভাবে যোগাযোগ ছিল না, যেহেতু বিয়ের পরে ক্যালিফোর্নিয়া চলে আসে, সেখানে ওর সমস্ত সংসার শুরু হয়। তো 2 বছর পরে ওর সাথে ওদের এই গ্রুপের এক বন্ধুর আবার নতুন করে কথাবার্তা শুরু হয়। তো তখন ওই জিজ্ঞেস করে যে ঋষভের কি খবর রে। তো তখন ও যেটা জানতে পারে সেটা খুবই শকিং একটা বিষয়। সেটা হচ্ছে যে ঋষভ নাকি মানে পুরোপুরি এই প্যারানর্মাল ইনভেস্টিগেশনের পথে ঢুকে যায়, এবং ও মাঝখানে কিছুদিন একটা গ্রুপের সাথে, যারা এই ধরনের ইনভেস্টিগেট করে, সেই গ্রুপের সাথেও যোগ দেয়, এবং সেখানেও কিছুদিন কাজ করার পরে সেই গ্রুপটাও ছেড়ে দেয়। এবং ওর বাড়ি থেকে নানা রকমের আপত্তি আসতে থাকে। বাড়ির লোকেরা এবার যখন বুঝতে পারে যে না, ব্যাপারটা খুব সিরিয়াস দিকে চলে গেছে, এক্ষুনি ওকে থামাতে হবে, তো বাড়ির লোকেরা হয়তো অনেক বলে কয়ে ঝগড়া অশান্তি করে ওকে সেসব থেকে বার করে আনে। বাট ওকে ওখান থেকে বার করে আনলেও ও নিজে নিজে মাঝে মধ্যে গ্রেভিয়ার্ড চলে যায়, মাঝে মধ্যেই বাড়িতে কাউকে কিছু না বলে বেরিয়ে চলে যায়, মধ্যরাতের পরে বাড়ি আসে, এবং ওর কথাবার্তা সব কিছু আস্তে আস্তে একটু একটু করে অসংলগ্ন হতে থাকে। ও যেখানে চাকরি করতো সেই চাকরিও হঠাৎ করেই একদিন ছেড়ে দেয়। তারপরে ওকে কিছুদিনের জন্য ইন্ডিয়া আনা হয়, সেখানে ও কিছুদিন থাকে। অনেক কিছু, মানে ওর ভিতরে অস্বাভাবিক বিষয় নাকি দেখা যেত। ও রাতের বেলা ঘুমোতো না, কারোর সাথে দেয়ালের দিকে তাকিয়ে কথা বলতো। ও বলতো ওর ঘরে নাকি ওর সাথে কথা বলতে অনেকে এসেছে। ওর গায়ের মধ্যে নাকি ছোপ ছোপ কালো দাগ হয়ে যেত মাঝে মধ্যেই। তো ওকে নিয়ে তারপর ওর বাবা মা ইন্ডিয়া আসে, সে বিভিন্ন জায়গায় ওকে দেখানো হয়, যাতে মানে মেডিকেলি ওর ট্রিটমেন্ট তো চলছিলই, তাছাড়াও ওর সাইকোলজিক্যাল বেশ কিছু ইস্যু ছিল, মানে চলে ছিল আগে থেকে বললে হয়তো ভুল হবে। ও যথেষ্ট ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট, মানে একদম 4-5টা ভালো শার্প স্টুডেন্টের মধ্যে যেরকম হয় একদম সেই সমস্ত গুণই কিন্তু ওর মধ্যে ছিল। কিন্তু এই যে একটা অজানাকে জানার একটা যে প্রচণ্ড ইচ্ছে, এবং এই প্যারানর্মাল বিষয়ের প্রতি ওর যে অমোঘ টান ছিল, সেটাই কিন্তু ওর মধ্যে একটা ভালো ছেলেকে, মানে একটা কি বলবো, এইরকম একটা পরিস্থিতির মধ্যে এনে দিয়েছে যেখানে ওর কেরিয়ার যতটা ভালো হওয়া উচিত ছিল সেই ভাবে ওর কেরিয়ার তৈরি করতে পারেনি। ওর শরীর স্বাস্থ্য সব কিছুর উপর একটা ইম্প্যাক্ট পড়ে। তো 2 মাস ওরা ইন্ডিয়ায় ছিল, ওকে নিয়ে এসেছিলো, এবং ইন্ডিয়াতে অনেক রকমভাবে অনেক ট্রিটমেন্ট করানো হয়, অনেক জায়গায় ওকে নিয়ে যাওয়া হয়। বাট যেটা লেটেস্ট খবর তানিয়া পেয়েছিল যে ও বর্তমানে আবার চাকরিতে ঢুকেছে, কিন্তু বিয়ে থাও করেনি, এবং এখনও অবধি বিয়ে থাও করেনি, আর ও কারোর সাথে সেভাবে কথা বলাটা চাপা হয়ে গেছে, মানে সেই ব্যাপারটার ওর মধ্যে নেই। সেই যে হাসি খুশি খোলা মন যে সবার সাথে কথা বলতো, মানে ওর একটা মানসিক সমস্যা হয়ে গেছে অল্প অল্প। তা আমি এটুকুই বলবো যে এই ধরনের বিষয়ের প্রতি কম বেশি ইন্টারেস্ট তো সবারই থাকে, কিন্তু সেই ইন্টারেস্টের কে মাথায় চড়িয়ে সেটার বশবর্তী হয়ে কেউ যদি অবসেসড হয়ে পড়ে, সেটা কিন্তু অবশ্যই ক্ষতিকারক হয়। আর এই জিনিসগুলোকে কিন্তু কখনোই খুব বেশি এগুলোর প্রতি, মানে আমি একা একা কোথাও চলে যাওয়া, সেখানে গিয়ে দেখা, ছবি তোলা, এগুলো যদি খুব দরকার না পড়ে আমার মনে হয় করাটা একদমই উচিত, তাতে নিজেরই ক্ষতি হয়। তো যাই হোক, তো তানিয়া এই ঘটনাটা শেয়ার করেছিল, আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো একটু ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন। সকলে খুব ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।